Good morning. Good morning from Biscuit Monastery. Wow. This place is so beautiful. তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে প্যাংগং লেক। তো প্যাংগং লেক যাওয়ার আগে আমাদের যে ড্রাইভার আছে গিৎসো হচ্ছে বললো আগে ডিস্কিট মনাস্ট্রি নিয়ে যাবে। ডিস্কিট মনাস্ট্রি থেকে আমরা যাবো হচ্ছে প্যাংগং লেক। We are leaving from Lotus Eco Resort. আমরা আজকে লোটাস ইকো রিসর্ট নুব্রা ভ্যালি এখান থেকে জার্নি এখন স্টার্ট করছি টুয়ার্ডস প্যাংগং লেক। ওয়াও, দ্যাট মাস্ট বি ভেরি বিউটিফুল। So we have reached Diskit, 10,408 feet. আমরা ডিস্কিট পৌঁছে গেছি। এটা হচ্ছে 10,408 ফিট। আমার লাস্ট ভিডিওতে কিন্তু তোমরা নুব্রা ভ্যালি এবং নুব্রা ভ্যালির পারিপার্শ্বিক সমস্ত দর্শনীয় স্থানগুলোকে আমার ভিডিওর মাধ্যমে দেখেছো। এবার আজকে যেতে হবে হচ্ছে আমাদের প্যাংগং, যেটার উল্লেখ আমি আগের ভিডিওতেই করে দিয়েছিলাম। কিন্তু প্যাংগং যাওয়ার পথে যেটা খুব একটা বড় অ্যাট্রাকশন পয়েন্ট সেটা হচ্ছে ডিস্কিট মোনাস্ট্রি। তো আমার জাস্ট 1,000 টাকার তেল লাগলো আর ফুয়েল রেঞ্জ আবার 450 কিলোমিটার্স হয়ে গেছে। আমরা ডিস্কিট মোনাস্ট্রি ঢুকছি এখন। এবং এখানে সবথেকে যেটা দর্শনীয় বিষয় সেটা হচ্ছে এই বিশাল উচ্চতার গৌতম বুদ্ধের মূর্তি। এখানের এই ডিস্কিট মোনাস্ট্রি কিন্তু একটা সময় নুব্রা ভ্যালির বলতে পারো সবথেকে পুরনো এবং সবথেকে বড় মোনাস্ট্রি ছিল। এই বিশাল আকৃতির 33 মিটার লম্বা বৌদ্ধ মূর্তির কিন্তু উদ্বোধন করেছিলেন দলাই লামা। আর এই যে পুরনো ডিস্কিট মোনাস্ট্রি, যেটাকে এক সময়ের মনে করা হয় যে সব থেকে পুরনো এবং সব থেকে বড় মোনাস্ট্রি, এই ডিস্কিট মোনাস্ট্রি কিন্তু তৈরি হয়েছিল চাংবে সারাপ জাংপো নামের এক তখনকার শাসকের হাত ধরে 1400 শতকে। এই গোটা লাদাখ রিজিয়নে কিন্তু অনেক মোনাস্ট্রি আছে যেখানে সাধারণ মানুষ গিয়ে থাকতে পর্যন্ত পারে। তো তার মধ্যে কিন্তু ডিস্কিট মোনাস্ট্রি একটা বেশ বড় উল্লেখযোগ্য নাম। তোমাদের জন্য একটা নতুন জিনিস অ্যাড করছি ভিডিওতে। সেটা হচ্ছে একটা মেঘের প্যাচ, যেটা ঠিক গৌতম বুদ্ধের স্ট্যাচুর মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছিল। সেটা কিন্তু এখানকার লোকাল মানুষজন তাদের ব্লেসিং হিসেবে মনে করে, যার কারণে আমি ওদেরকে একটা গ্রুপ ফটো তুলতে হেল্প করলাম। তো আমাদেরকে ডেকে সেটা দেখালো। ডিস্কিট সাইড থেকে যদি কেউ প্যাংগংয়ের দিকে জার্নি করতে চাও তাহলে কিন্তু ডিস্কিট থেকে ফেরার সময় মেন যে জাংশনটা আছে, মেন জাংশন থেকে মানে এই যে বানজি জাম্পিংয়ের যে এরিয়াটা দেখালাম, জিপ লাইনিংয়ের যে জায়গাটা দেখালাম, ওইটার পরেই আসবে মেন জাংশনটা, 3 মাথার মোড়। ওখান থেকে কিন্তু তোমাদেরকে বাদিকে ঢুকতে হবে। বাদিকে দেখবে একটা সুন্দর ব্রিজ আছে, সেই ব্রিজটা থেকে এগিয়ে আসতে হবে। আর একটু এগিয়ে এসে তারপরে এখান থেকে ডান দিক। ডিস্কিট সাইড থেকে প্যাংগং যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা আলাদা রকম দেখতে। ঠিক মনে হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, শুধু মরুভূমিটা পাথুরে। একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেটা হচ্ছে যেহেতু এখানে সব জায়গাতেই ওয়েদার বেশ ঠান্ডা থাকে, তাই জন্য কিন্তু অনেক জলদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। সেটা মোবাইল হোক কিংবা গোপ্রো হোক। তাতে কি হয়, যদি তোমাদের কাছে স্পেয়ার ব্যাটারি ক্যারি করার কিংবা স্পেয়ার ব্যাটারি আনা সম্ভব হয় তোমাদের পক্ষে, তাহলে কিন্তু অবশ্যই স্পেয়ার ব্যাটারি ক্যারি করো।
কি অফরোড, নাইস। আমরা যখন এই গৌতম বুদ্ধের বিশাল মূর্তি দেখে নিজেদের জন্য ছবি তোলাতুলি করছিলাম এবং ভাবছিলাম যে আর একটুখানি বসে এখান থেকে বেরিয়ে যাব, ঠিক সেই সময় একটা বুদ্ধিস্ট ফ্যামিলির সাথে আমাদের দেখা হয় এবং তারা দেখলাম অনেক কষ্ট করে, যেহেতু অনেক বড় ফ্যামিলি ছিল, তারা অনেক কষ্ট করে একটা সেলফি নেওয়ার চেষ্টা করছে। তো আমি তখন তাদেরকে অ্যাপ্রোচ করি এবং বলি যে আপনাদের ফটো আমি তুলে দিচ্ছি, আপনারা সবাই একসাথে বসুন। এবার এই ছবি তোলার পরেই হঠাৎ করে আমি খেয়াল করলাম তারা আকাশের দিকে তাকিয়ে নমস্কার করছে। তো আমি আবার সেটা দেখে ভাবলাম যে এটা আবার হঠাৎ করে নমস্কার আকাশের দিকে তাকিয়ে করছে, ব্যাপারটা কি? তখন ওরা বলল যে এই যে গৌতম বুদ্ধের মাথার ওপরে একটা রামধনুর রঙের মেঘের প্যাচ দেখা যাচ্ছে, এইটা খুবই রেয়ার ব্যাপার। এটা বৃষ্টি বর্ষা নেই অথচ রামধনু দেখা যাচ্ছে, এই যে অলৌকিক একটা ব্যাপার, এইটাকে কিন্তু ওরা মানে এই আঞ্চলিক লোকেরা বুদ্ধিস্টরা এরা কিন্তু মনে করে যে ব্লেসিং, মানে আশীর্বাদ। এই আশীর্বাদটা তারাও আমার সাথে শেয়ার করে নিল, তার কারণ আমি ওদের ছবি তুলে দিয়েছি। তো এই বিষয়টা কিন্তু বেশ একটা খুব ভালো লাগার জায়গা। What a beautiful view, but the road is not beautiful. Oh bhai sahab, সব জায়গায় নতুন রাস্তা তৈরির জন্য পাহাড় ভাঙছে, তাই জন্যই এত অফরোডের অবস্থাই। তবে 2025-26 সালের মধ্যে সমস্ত অফরোড কিন্তু মনে হয় টারম্যাকে শেষ হয়ে যাবে। আবার মিরারটা ঢিল হয়ে গেল। আরে এত ফালতু লাগছে না। ফাইনালি অফ রোড হলেও একটু ভালো রোড। এই জন্যই এমআরএফ পছন্দ না আমার, তাহলে একা একা স্লাইড করে যায়। তো আমরা এখন পৌঁছে গেছি আজ্ঞাম বলে একটা গ্রামে, যেটা হচ্ছে নুব্রা ভ্যালির লাস্ট ডেস্টিনেশন, লাস্ট ভিলেজ। তো এখান থেকে সামনে যতটা রাস্তা এখন প্যাংগং অবধি যেতে হবে, তার মধ্যে বেশ অনেকটা লোকেশানে কিছু খাবার দাবার পাওয়া যাবে না। তো যার কারণে আমরা এখানে ডিসাইড করলাম এবং আমাদের ড্রাইভারও বললো যে কিছু একটা খেয়ে নিতে লাঞ্চে। তো তাই আমরা লাঞ্চে ভাবছি একটা মিক্সড একটা ফ্রাইড রাইস নিয়ে দুজন মিলে আমি আর প্রাঞ্জল ভাগ করে খেয়ে নেব। তো চলো এরপরে লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার এগোনো যাবে। আমরা যাচ্ছি এখন প্যাংগংয়ের পথে, মাঝখানে একটা হল্ট দিলাম, এখানে কিছু খেয়ে নিই, কারণ এরপরে মনে হয় রাস্তায় কিছু পাওয়া যাবে না। রাস্তায় কেমন এনজয় করছো? দারুণ দারুণ। গাড়িতে যে ডেজার্টটা ক্রস করলাম অসাধারণ। রাস্তায় গাড়িতে কমফোর্টেবল লাগছে? জার্কিং, প্রচুর জার্কিং হয়েছে। ভাবো এক্সইউভি চড়ছে তাতেও জার্কিং ফিল হচ্ছে, কতটা তাহলে আমরা বাইকে লাফাচ্ছি ঝাপাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। আমার বাতের ব্যথা বলে সেরে গেল, বলছে আমার বাতের ব্যথা সেরে গেল। কাকুরা আশা করি এখন অবধি ভালোই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ আমরা ভালো আছি, ভালো এনজয় করছি, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগছে। একদম আবার অন্য কারে যাব, বলছে নেক্সট ইয়ার আবার অন্য কোথাও অ্যাডভেঞ্চার করতে যাবো।
কাকিমার ফুল অন এনার্জি। চলে এসছে আজকের লাঞ্চ, 2টো ভেজ ফ্রাইড রাইস। এখন আমরা 4 জনে এটা শেয়ার করে খেয়ে নেব। তুই খালি ঝর্ণায় যা আর খালি জল মেখে আয়। ওই মিলিটারিটা কি বলছিল? মিলিটারি দাদা ছিল। প্রায় 15 লিটার। এটা মানে আনলে যাবে। হ্যাঁ আমাদের লাঞ্চ ডান। আমরা এখন প্যাংগংয়ের দিকে আবার জার্নি স্টার্ট করলাম। আর লাঞ্চ করতে দাঁড়িয়ে কেটিএমেরই টুল কিট দিয়ে আয়নাটাকে ঠিক করে নিয়েছি। এখান থেকে প্যাংগং এখনও 80 কিলোমিটার মতন বাকি, আবার অফরোড। আজকে একদম মিনি জান্সকার করছি মনে হচ্ছে। উফ, অফরোড আর শেষ হয় না। একে তো এই অফরোড, তার উপর আবার এই বালি, আবার তার সাথে এত কড়া রোদ, ভেতরে পুরো ঘেমে যাচ্ছি। বাঁদিকের পাহাড়টা দেখো, পুরো পাথরগুলো লুজ হয়ে পড়ে আছে। জলদি পালাও এখান থেকে, বিশাল বিপজ্জনক পাহাড়টা। ও বিউটি, এদিকে ঝর্ণা, এদিকে শিয়ক নদী। ওই দূরে দেখতে পাচ্ছি আবার ভালো রাস্তা। আরে বাবা, নদীর কতটা কাছে দেখো। আরে বাস, ওয়াও, ও হো 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 হো। बहुत मजा, बहुत मजा, बहुत मजा आ रहा है। ओहो, वाओ, वाओ, Yee-hoo! Yeah! Whew. যদি অফরোডগুলো দেখতে ভালো লাগে তাহলে লাইক না করে চলে যেও না, কিন্তু মাত্র 50 কিলোমিটার বাকি আছে প্যাংগং পৌঁছাতে। এই জায়গাটার সৌন্দর্যটা দেখো একবার, মানে
সত্যি দেখে মনে হচ্ছে না একটা রং তুলিতে আঁকা ছবি। উফ, ভাই সাহেব, ওকে 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 ওকে, ও ও, রাস্তার ধারে এই হলদে হলদে ফুলগুলো কি অদ্ভুত ভালো লাগছে দেখতে। একটা আলাদা রকম বিউটি অ্যাড হয়ে গেছে। এই চারিদিকে ন্যাড়া পাহাড়, তার মাঝখানে এরকম হলুদ হলুদ ঘাস ফুল। এই রাস্তাটা কিন্তু আগে সিল্ক রুট ছিল, কারণ চায়না আর পাকিস্তান এবং আফগানিস্তান এই সমস্ত সাইটগুলো দিয়ে কিন্তু যারা আগে মশলার ব্যবসায়ীরা ছিল, তারা কিন্তু ইন্ডিয়া থেকে সমস্ত মশলাপাতি কিনে এই রাস্তা দিয়েই বর্ডার ক্রস করত। আমি তোমাদেরকে যে একটু আগে সিল্ক রুটের গল্প বলছিলাম, সেই সিল্ক রুটেরই কিন্তু রাস্তা হচ্ছে এইটা। এই যে দেখো ডিবিও লেখা আছে, এই নিচ দিয়ে চলে গিয়ে রাস্তাটা কিন্তু ঘুরে সোজা ওই দূরের যে সাদা বিচটা দেখা যাচ্ছে ওখান দিয়ে ক্রস করে গেলে কিন্তু চায়নার বর্ডার ঢোকা যায়। আর আমরা এসছি এই পাশের রাস্তাটা দিয়ে, মানে নুব্রা ভ্যালি আগাম বলে যে জায়গাটা লেখা আছে সেটা। আর এই জায়গাটা হচ্ছে শিয়কের চেকপোস্ট। তো এই যে দেখো ওয়েলকাম টু নুব্রা ভ্যালি, মানে এর আগে পর্যন্ত ছিল হচ্ছে নুব্রা ভ্যালির পুরো শেষ পার্ট, এক্সটেন্ডেড পার্ট। আর এখন আমরা যাব এই রাস্তা ধরে সোজা উপরে এই পাহাড়ের পেছন দিয়ে দিয়ে এটা চলে যাবে হচ্ছে সোজা প্যাংগং লেক। তার মানে তুমি ভাবো এখান থেকেই কিন্তু আগে সমস্ত রকমের মালপত্র নিয়ে এই রুট ধরে ট্রান্সফার হতো কতগুলো দেশের মধ্যে। তাহলে এই রাস্তাটা কতটা ঐতিহাসিক সেটা ভাবো। এ দেখো উপর থেকে পুরো সিল্ক রুটটা দেখা যাচ্ছে, আর একদম ওই দিকে গিয়ে মিশছে। এই রাস্তা দিয়ে কিন্তু লেতেও পৌঁছে যাওয়া যায়। লের দূরত্ব কিন্তু এখান থেকে মাত্র 120 কিলোমিটার। আমরা আজকে তো যাচ্ছি প্যাংগং, কালকে যাব সমরিরি, তারপর কিন্তু পরশু দিনকে আমরা বেরিয়ে যাব এই রাস্তা ধরে এই লের দিকে। দুর্বুক এখান থেকে আর মাত্র 13 কিলোমিটার। দেখো জাস্ট ভাই সাব, আরে ভাই কি লাগছে। গোপ্রোর ব্যাটারিটা ফাট করে শেষ হয়ে গেল, ওই জন্য একবার একটু ব্রিজের উপরে দাঁড়িয়ে চেঞ্জটা করে নিলাম। জলের কি রং, পুরো একদম ট্রান্সপারেন্ট টিল কালার, মানে যেটা খানিকটা তুতে কালারের লাইট ভার্সন। ও হো হো, কি সুন্দর লাগছে। দুর্বুক 5, লে 115। এই জায়গাটা দেখে আমার পুরো পেহেলগামের কথা মনে পড়ছে। রাস্তাটা যখন একটু কার্ভটা নেবে, টার্নটা নিক, তখন তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু পুরো সোলার প্যানেলে ঘেরা। এই যে
দাঁড়াও, আমি একটু উপর দিকে গেলে তোমাদেরকে দেখাতে পারবো। দেখো, এই দেখো, so Pangong is left and Leh is 109 straight. প্যাংগং আর মাত্র 40 কিলোমিটার বাকি। তো আজকে প্যাংগং পৌঁছানোর পর একটা প্রধান কাজ হচ্ছে হোটেল বের করা খুঁজে, কারণ প্রাঞ্জলের বাবা মার তো হোটেল নামাই আছে, কিন্তু জানি না যে আমাদের জন্য সেম হোটেলে হোটেল পাবো কি, মানে রুম পাবো কি না। যদি নাও বা পাই তাহলে আশেপাশের কোনো একটা রুম দেখে নিতে হবে আর কি। এত অপূর্ব রাস্তাটা লাগছে, আমি আর গোপ্রোটাকে অন না করে থাকতে পারলাম না। এটাই লাস্ট পেট্রোল পাম্প যেখান থেকে তেল পাওয়া যাবে, আর পাম্প নেই। দেখো ভিলেজ টাংস্টে, এটা জাস্ট টপ আপই ছিল, তার কারণ এখন সামনে তো আর কোথাও পেট্রোল পাম্প পাবো না। সামুরেরি করে ফেরার সময় তেল পড়ে যাবে কম, নয় তো। তাই জন্য আমরা এখন তেলটা ভরে নিলাম। প্রাঞ্জলের লাগলো 412 টাকার তেল, আমার লাগলো 420 টাকার তেল। Look at this beautiful mermaids. Wow, so beautiful. Kuchu. Wow. এই ফাঁকাগুলোই কিন্তু ওদের ঘর। Wow, cutie. Hello. Hello. Hello, cutie. Wow. Handshake. Handshake. Tick tick. Bye. Hello. 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 ও তো আমরা এখন বাজে ঘড়িতে 5:21, আর আমরা এখন এই বিভার কিংবা মারমেড, জানি না কোনটা অরিজিনালি ঠিক, সেগুলোকে দেখে আবার প্যাংগংয়ের উদ্দেশ্যে
রওনা হয়ে গেলাম। আমি এক্সপেক্টই করিনি এই কিউট প্রাণীগুলো এতটা সুন্দর ফ্রেন্ডলি ওয়েতে ভিডিও তুলতে দেবে। খুব ভালো লাগলো। হোয়াট আ বিউটিফুল প্লেস না? কি সুন্দর বলো তো প্রকৃতির সৃষ্টি। সত্যি মানে এই সৌন্দর্য কল্পনা করতে এবং তা ডেসক্রাইব করা অতীব কঠিন, অতীব কঠিন। ভাবো এই পাহাড়গুলোর কত রকমের কালার, তার সাথে পড়ছে সূর্যের আলো। ওহো, মানে মুখের শব্দ সত্যি হারিয়ে যায়। I guess that's the first glimpse of Pangong. First glimpse of Pangong I have seen. আমার মনে হচ্ছে ওটাই প্যাংগংয়ের প্রথম অংশ। চলো চলো আরো কাছে যাই। আমরা তাহলে ফাইনালি পৌঁছেই গেলাম প্যাংগং লেক। ওয়াও, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। দেখো জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে প্যাংগং লেক। ওয়াও, রিফ্লেকশনে আমিও ভিজিবল। আজকের প্যাংগং লেকের কিন্তু এটাই স্টে। দিস ইজ আ লিটল কটেজ, ছোট্ট একটা কটেজ, কিন্তু বিছানায় ঘুম থেকে ওঠার পরে ভিউ দেখবে। দেখো, ওয়াও, মার্ভেলাস। দেখো জাস্ট 10 পাও হাঁটলাম না, লেকের সামনে এসে পৌঁছে গেলাম। এইখানে যে মাউন্টেন পিকগুলো দেখা যাচ্ছে, দেখছো, কালচে রঙের, আর যেখানটাতে সূর্যের আলোটা নেই এখন, বরফে ঢাকা, ওই জায়গাটাই কিন্তু চায়না। সো মানে বলা যেতে পারে যে পসিবলি দে আর ওয়াচিং আস, কারণ ওটা চায়নার বর্ডার। আর এই লেকটাতে কিন্তু একটু আগে জাস্ট দেখলাম স্পিড বোটে করে পেট্রোলিং চলছিল। তো এই পেট্রোলিংটার পারমিশন কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির কাছে আছে, আদারওয়াইজ কোনো সিভিলিয়ান কোনো কেউ এই লেকে নামতে পারে না। দিস প্লেস ইজ সো বিউটিফুল। তো আমরা তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আমরা তো প্যাংগং পৌঁছে গেছি দেখলেই। তারপরে এই জাস্ট ফ্রেশ হয়ে একটা সুন্দর গরম কফি টুক করে মেরে দিলাম, একদম শরীরটা চাঙ্গা হয়ে গেল। এরপরে যেটা দেখানোর সেটা হচ্ছে দেখানোর না, কারণ দেখানোর মতন কিছুই নেই, চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে। তো যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু রাত্রিরে যে কটা লোকেশন আছে, হোটেল আছে বা কটেজ আছে, যাই আছে, এখানে মনে হয় রাত্রিরে মোটামুটি 2:30-3টে অবধি কারেন্ট থাকে সোলার প্যানেলের জন্য। এই যে দেখো সোলার প্যানেল এখানে রয়েছে এটা। তো এখন এখানে উঠে গেছে প্রচণ্ড জোরে হাওয়া। তো হাওয়ার থেকে বাঁচার জন্য একটাই উপায়, টুক করে গিয়ে ঘরে ঢুকে পড়তে হবে, আর ঘরে গিয়ে এখন আরাম করতে হবে, আর কোনো কাজ করা যাবে না। বেশি উড়োপাড়া করলেই হাঁপ ধরে যাবে, সোজা হিসাব।
আর হচ্ছে এত সুন্দর একটা লোকেশনের টাইম ল্যাপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি গোটা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি কিছু নতুন কিছু জানতে পারো তাহলে সেটাও অবভিয়াসলি তোমরা নিজেদের ফিউচার রাইড বা নিজেদের ট্যুর প্ল্যানের জন্য ইউজ করতে পারো। যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো, গুড নাইট। কালকে দেখা হবে সমরিরি লেকের ওখানে। তো কালকের সকালে কিন্তু রাইড হচ্ছে সমরিরি লেক। চলো, বাই।